অপরিচিত কণ্ঠে কথাটা শুনে অরণ্যের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। যাক, অনেকদিন পর এমন মিথ্যা নাটক থেকে বের হয়ে এসেছে। আর চোখে একবার অরণ্য রুমের দরজার দিকে তাকিয়ে দেখে কোথাও ইনিয়া আছে কিনা। তবে ইনিয়া এখন রান্নাঘরে রান্না করছে, আর আয়ান বিছানায় বসে খেলা করছে। তাদের রুমে আয়ানের জন্য অনেক খেলনা রেখেছে ইনিয়া, যা অরণ্য আয়ানের হাতে ধরিয়ে দেয়, আবার বলে, আয়ান তুমি এখানে খেলো, তোমার মামার জরুরি কথা আছে, সে একটু বেলকুনিতে যাবে। ওকে মামা। আয়ান সম্মতি দেয় অরণ্যকে। ফোন নিয়ে বেলকুনিতে চলে যায় অরণ্য। তার হাতে থাকা ফোনে এখনও কল চালু রয়েছে। যার সাথে সে কথা বলছে সে তার সবচেয়ে বিশ্বস্ত লোক রামিম। অরণ্য সমস্ত পরিকল্পনার বিষয়ে রামিম জানে। আজ কোমাই থেকে ফিরে আসার খবর শুনে রামিম কল করেছে। রামিম আবার বলে, বস কোমায় থাকতে কেমন লাগে? আর আপনার পরিকল্পনা কিন্তু সার্থক হয়ে। তবে যাই বলেন বস, ইনিয়া ম্যাম কিন্তু সত্যিই প্রচুর চালাক। যদি একটা ভুল হতো তবে সম্পূর্ণ খেলা আপনার বিপক্ষে চলে যেত। ফোন কানে রেখে অরণ্য শব্দ করে হেসে ওঠে। এত কাঁচা খেলোয়াড় অরণ্য রাজ চৌধুরী নয় যে তার পরিকল্পনা এত সহজে অন্য একজন ধরে ফেলবে। অরণ্য তার মুখে শয়তানি হাসি রেখে জবাব দেয়, অরণ্য রাজ চৌধুরী এত সস্তা পরিকল্পনা করে না। তবে তোকে অ্যাক্সিডেন্টটা একদম রিয়েলিস্টিক করতে বলেছিলাম, তাই বলে কি তুই আমাকে কোমায় পাঠিয়ে দিবি? 2 বছর আমার জীবন থেকে চলে গেছে, যদি সত্যি মারা যেতাম তখন কি হতো? অরণ্য কথা শুনে রামিম বলে, বস সব তো আপনার পরিকল্পনা অনুসারে করছি, আর কি করব বলুন? পুলিশ, সাংবাদিক সকলের যেন সন্দেহ না হয়, এর জন্যই তো এতটা কষ্ট করে সব কিছু সাজাতে হয়েছে। আর আপনার বউ, সে সন্দেহ করে যদি আর সামান্য পরিমাণ ভুল হয়ে যেত তবেই সর্বনাশ। বউটা আমার যথেষ্ট চালাক। তবে অরণ্যরাজ চৌধুরী অভিনয় এতটা নিখুঁত করেছে যে বউ কেন সম্পূর্ণ পরিবার বিশ্বাস করেছে। ইউ নো হোয়াট, অভিনয়ের জন্য অরণ্যরাজ চৌধুরী সেরা। অবশ্যই বস। তবে যাই বলেন বস, আপনার বুদ্ধির কাছে শয়তান বুদ্ধিও হেরে যাবে। কি অসাধারণ পরিকল্পনা আর দারুণ অভিনয় করেছেন আপনি। গাড়ির দুর্ঘটনা নিজেই করিয়ে সম্পূর্ণ দোষ আগন্তুক শত্রুর উপর দিয়েছেন। এমন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে হাসপাতাল মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে। যদি আপনি আঘাত পান তবে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, আর অ্যাম্বুলেন্স আগে থেকে রেডি করা হয়েছিল, যার কারণে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পেরেছেন। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন মাথায় অনেক আঘাত পেয়েছিলাম আমি। যদি বিদেশ থেকে আগে থেকে ডক্টর নিয়ে না আসতাম তবে কোমায় না সোজা উপরে চলে যেতাম। অবশ্যই বস। রাত প্রায় 2টার সময় কি ডক্টর পাওয়া যেত হাসপাতালে? এর জন্য আগে থেকেই বিদেশ থেকে 6 জন ডক্টর নিয়ে আসা হয়েছে। যদি আপনার মাথায় বা শরীরে আঘাত লাগে তবে তারা যেন ঠিক করতে পারে। হাসপাতাল যেখানে অরণ্য অ্যাডমিন থেকে এসে সেটা অরণ্য অনেক আগেই কিনে নিয়েছে, যার কারণে সেখানে থাকা সব কিছুর ওপর তার নিয়ন্ত্রণ চলে। আদালতে ইনিয়া যে প্রমাণ দিয়ে নিজেকে ফাঁসির রায় থেকে বাঁচিয়ে নিয়েছে সে সকল প্রমাণ রামিন অগোচরে থেকে ইনিয়াকে দিয়েছে, যা সুস্থ থাকা অবস্থায় অরণ্য রেখে গিয়েছে। আর জজকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে, যার কারণে সে কেস অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এসএস কোম্পানির সমস্ত টাকা এখন ইনিয়ার অ্যাকাউন্টে, যার পরিকল্পনা অরণ্য আগেই করে গেছে। রামিম শুধু অরণ্যের কথা অনুসারে কাজ করে গেছে, আর ইনিয়ার আড়ালে থেকে তাকে সাহায্য করেছে। সব পরিকল্পনা এত নিখুঁত করে সাজিয়ে রেখেছে অরণ্য। শুধু ইনিয়া নয়, প্রতিটা সদস্য তাকে বোকার মতো বিশ্বাস করেছে। এই গল্পে আসল ভিলেন অরণ্য, আবার সেই প্রধান নায়ক। গাড়ি দুর্ঘটনার ফলে ইনিয়ার মায়া জন্মে গিয়েছে অরণ্যর প্রতি। রেহেনা বেগম তার ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। সাইমা তার ভাইয়ের থেকে সকল দূরত্ব মিটিয়ে তার কাছে চলে এসেছে। মিলন চৌধুরী আর অরুণা বেগম ঠিক কেমন মানুষ তা অরণ্য জানতে পেরে গেছে। হাসপাতালে ইনিয়ার কান্না করা, অরণ্যর জন্য ছটফট করা দেখে বুঝে গেছে ইনিয়ার অরণ্যকে ভালোবাসে।
এসএস কোম্পানির সকল মিথ্যা মামলা থেকে ইনিয়া মুক্তি পেয়ে গেছে। আর শহরের সকল সংবাদের মাধ্যমে অরণ্যর দুর্ঘটনা অনেক ভয়াবহ করে সম্প্রচার করা হয়েছে, যার ফলে জনগণ সহ সকলের তার প্রতি মায়া হয়েছে। আর এসএস কোম্পানির কাণ্ডে যারা ইনিয়াকে ঘেন্না করত, স্বামী সুস্থতার ইনিয়ার এমন অবস্থা দেখে তাদের মনে মায়া হয়েছে। সুতরাং সম্পূর্ণ পরিকল্পনা সফল, যাকে বলে হিট। প্রায় 10 মিনিট বেলকনিতে অবস্থা করে অরণ্য। রামিমের সাথে তার অনেক আগেই কথা বলা শেষ হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে এক হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে অরণ্যকে। সমগ্র বুক জুড়ে হাতের বন্ধন ঘিরে রয়েছে, যা অনুভব হওয়া মাত্রই মৃদু হাসি ফুটে ওঠে অরণ্যের মুখে। অল্প সময় সে প্রিয়তমার আলিঙ্গন উপভোগ করে, এরপর হাত ধরে তাকে সামনে নিজের কোণে নিয়ে আসে। অরণ্য বলে, কি ব্যাপার ইনিয়া, আজ স্বামীকে এত ভালোবাসা দিচ্ছেন? কোথাও শত্রুর প্রেমে পড়ে যাননি তো? শত্রুর প্রেমে তো অনেক দিন আগেই ধরে গেছি। নিজের সমস্ত নারী সত্তা দিয়ে তাকে স্বামীর রূপে গ্রহণ করেছি। বাহিরে থাকা উষ্ণ বাতাসে ইনিয়া কপালে থাকা চুল উড়ছে, যা অরণ্য তা আলতো হাতে কানের পিছনে গুজে দেয়। ইনিয়া মিটমিট করে তাকিয়ে দেখে যাচ্ছে তার যত্ন করা স্বামী নামক পুরুষকে। এই অচেনা পুরুষকে সে বড্ড ভালোবাসে, যাকে ছাড়া বেঁচে থাকা দায়। ইনিয়া এমন চাইনি দেখে অরণ্য বলে, যদি স্বামী ভালোবাসেন তবে তার কাছে ধরা দেন, নিজেকে তাকে সম্পূর্ণ করে দেন, একবার আপন করার সুযোগ দেন তাকে। অরণ্য কথা শুনে ইনিয়া লজ্জায় লাল হয়ে যায়। প্রিয়তমা স্ত্রী লাজুক গালে হাত রেখে তাকে আরেকটুকু কাছে নিয়ে আসে। ইনিয়া মাথা নিচু করে জবাব দেয়, একবার সুস্থ হন, এরপর সব হবে। অরণ্য আগ্রহ প্রকাশ করে বলে, সত্যি হবে? ইনিয়া আবার মাথা নিচু করে জবাব দেয়, হবে। লজ্জা মিশ্রিত মুখে অদ্ভুত সুন্দর লাগছে ইনিয়াকে। অরণ্য মুগ্ধ হয়ে অল্প সময় তাকিয়ে থাকে, যেন সামনে থাকা নারীর রূপে সে জ্বলসে যাবে। অরণ্য আনমনে বলে, অনেক সুন্দর লাগছে আপনাকে ইনিয়া। সত্যি? আমার মামা অনেক বিউটিফুল। অরণ্য আর ইনিয়া কথা বলার মধ্যে আয়ান বলে ওঠে শব্দটা। এরপর সে আসে ইনিয়ার কাছে, সযত্নে আয়ানকে কোলে তুলে নেয় ইনিয়া। অরণ্য তাদের কাণ্ড দেখে হেসে ফেলে, এরপর বলে, আয়ান বাবু, শুধু কি তোমার মাম্মা বিউটিফুল, তোমার মামা বুঝি সুন্দর না? আয়ান বাচ্চাদের মতো কণ্ঠে বলে ওঠে, আমার মামা অনেক সুদর্শন। চৌধুরী বাড়ির সকল সদস্য আজ অরণ্যর বাড়িতে এসেছে। বসার ঘরে সকলে আড্ডা দিচ্ছে। রেহেনা বেগম আর অরুণা বেগম রান্নাঘরে সব জিনিসপত্র নিয়ে আসছে। যদিও অরুণা বেগম আত্মীয়, তবু উনি ঘরের কাজ করছেন। ইনিয়া আর সাইমা অন্য সব আয়োজন করছে। ইভান, মিলন সাহেব আর সাইমার স্বামী তারা একসাথে আড্ডা দিচ্ছে। অরণ্য উপর থেকে তাদের দেখে যাচ্ছে। আজ কতদিন পর তার স্বপ্ন সত্যি হয়েছে, তার পরিবার আবার একসাথে হয়েছে। 2 বছর কোমায় থাকা সার্থক হয়েছে। দুপুরে সকলে খাওয়া দাওয়া শেষ করে রাত 6টার দিকে চৌধুরী বাড়ির প্রত্যেক সদস্য বিদায় নেয়। সারাদিন সকল কাজ করে ইনিয়া এখন বড্ড টায়ার্ড। সে বিছানায় এসে শুয়ে পড়ে। অরণ্য হাত বাড়িয়ে দিয়ে ইনিয়াকে তার কাছে ডাকে, এরপর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইনিয়া এখন ঘুমিয়ে রয়েছে আর অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতের আকাশে চাঁদ দেখায় ব্যস্ত ইভান। অফিসের কাজ থেকে অবসর নিয়েছে আজ সে। হঠাৎ ইভান অনুভব করে তার পাশে একজন নারী অবস্থান করছে। অপরিচিত নারীর শরীর থেকে আসা মিষ্টি সুবাস তার বড্ড পরিচিত। ইভান হাসি মুখে বলে, প্রভা, তুমি এত রাতে ছাদে কেন? প্রভার শরীর অসুস্থ থাকার কারণে সে অরণ্যর বাড়িতে যাওয়া হয় নাই। প্রভা এক কাপ কফি ইভানের দিকে এগিয়ে দেয়। কফির বড্ড প্রয়োজন এখন ইভানের, যা হয়তো প্রভা বুঝে গেছে। প্রভা হেসে বলে, রাতের আকাশে চাঁদ দেখার জন্য এসেছি। ভীষণ একা একা লাগছিল আমার। থেকে যাও তুমি সারা জীবন। ইভান অবাক হয়ে বলে, মানে? প্রভা বেখালিয়ে হয়ে বলে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। গল্পটা কেমন হয়েছে? আমি চাইলে তুমি আমার রাত 6টার সময় আসবে।
আর গল্পটা সুন্দর রিভিউ দিবেন কিন্তু অবশ্যই। তোমার নামে লেখা চিঠি, পর্ব 43 চলবে।